রমেশ পাশের ঘরে যাইয়া দেখিলেন সে চুপ করিয়া এক স্থানে বসিয়া আছে। তিনি জিজ্ঞাসা করিলেন, রাগ করেছ? প্রথমবারের প্রশ্ন ব্যর্থ হইল। দ্বিতীয়বার জিজ্ঞাসা করিতে মুখখানা বিশুষ্ক করিয়া মুক্ত বলিল, করবই তো। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয় লেখক শ্রী অরবিন্দ দত্ত রচিত একটি ছোট গল্প, দস্যি মেয়ে। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি দস্যি মেয়ে। নিস্তারিণী বিধবা, দুঃখী। সংসারের বিজয় যাত্রাটা কুজ্ঝটিকার অন্ধকারে পরিসমাপ্তি করিয়া দিয়া স্বামী সরিয়া পড়িলেন। রাখিয়া গেলেন একটি শিশুপুত্র ও একটি মেয়ে। নিস্তারিণী আইবুড়ো মেয়েটিকে লইয়া বিপদ গণিলেন। পাড়ার লোক বলিত, মা গো, মেয়ে তো নয়, দস্যি। পার করতে চাস তো পায়ে শেকল দে, শেকল দে। এইরূপ বলিবার হেতু ছিল, তাহার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে মাতার বুকের স্পন্দনটা যে দ্রুততালে নাচিয়া নাচিয়া উঠিতেছিল, সেদিকে মেয়েটির লক্ষ্য ছিল না। সে কোমরে 2-3 ফেরা কাপড় জড়াইয়া লোকের বাগানে বাগানে আম, জাম, লিচু, জামরুল এই সকল সংগ্রহ করিয়া কোঁচর ভর্তি করিতে আনন্দ পাইত। গাছের কোনো ডালটি মাটিতে দাঁড়াইয়া নাগাল ধরিতে পারিলে সে তাহার উপর চড়িয়াও ঝুলিত। পাড়ার লোক এই কারণেই যে তাহার মাতাকে নির্ভয় আক্রমণ করিতেন, সেই কথা সে গ্রাহ্য করিত না। মাতা বকিতেন, বুঝাইতেন, ফল হইত না। তলার আমটি কে না কুড়াইয়া লয়, পাকা কুল দেখিলে কে না গাছটায় একবার খোঁচা দেয়। ইহাতে যে বিবাহ বন্ধ হইতে পারে, বিরুদ্ধ দলের এরূপ মীমাংসা তাহার নিকট অত্যন্ত জটিল ঠেকিত। যাহা হোক, নিস্তারিণী দুঃখী বলিয়াই হোক, অথবা প্রতিবেশীরা গেছো মেয়ে, দস্যি মেয়ে বলে যে ডাকনাম দিয়াছিলেন, সেই কারণেই হোক, সম্বন্ধ কিন্তু তার আসিত না। নিস্তারিণীর মতোই গরিব দুঃখী 2-1টি লোক সম্বন্ধ লইয়া অগ্রসর হইলে তাহার বাড়ির অঙ্গনে পা না দিতেই পাড়ার লোক মেয়েটির গুণের ব্যাখ্যা করিয়া সেইখানেই তাহাদের পা দুখানা থামাইয়া দিতেন। আর নিস্তারিণীকে আসিয়া বলিতেন, কি করবি ভাই, বিধাতা মেয়েটির বিবাহের ঘরে অঙ্কপাত করেননি। তুই এই বেলা দিন থাকতে ওকে সঙ্গে নিয়ে কাশী অথবা কামিক্ষেই সরে পড়। যিনি অঙ্কপাত করেননি তিনি বোধ করি অলক্ষ্যে থাকিয়া হাসিতেন। নিস্তারিণী কিন্তু এই সকল তীব্র মন্তব্য শুনিয়া হতাশ হইয়া পড়িতেন, আর ভাবিতেন, সত্যই কি মেয়ের আমার কোনো গুণই নাই? আমার মতো দুঃখী অনাথাকে জীর্ণ করিবার জন্য পাড়ার লোক কেন এমন উৎসাহী হইয়া উঠিল? এই রূপে উদ্বেগে ও আশঙ্কায় অনাথার দিনগুলি অতিবাহিত হইতেছিল। সেদিন ঝাঁ ঝাঁ দুপুর বেলাটায় শৈলেন্দ্রের ঘাটে একখানি নৌকা আসিয়া নোঙর করিল। নৌকার আরোহী ছিল রমেশ। সে ধনীর সন্তান, এইবার এমএ পরীক্ষায় পাশ করিয়াছে। শৈলেন তাহার বন্ধু। তাহাদের বাড়িতে একবার আসিবার জন্য সে রমেশকে প্রায়শই অনুরোধ করিত। রমেশের মন এই সময় ভালো ছিল না। পরীক্ষা দেওয়ার পর হইতে
সে বাড়িতেই অবস্থান করিতেছিল। কিন্তু পরীক্ষার ফল বাহির না হইতেই তাহার পিতা রামলোচন বসু চারিদিকে ঘটক ছড়াইয়া দিয়াছিলেন, বলিয়া দিয়াছিলেন, আজকালকার ছেলে, রংটা ফর্সা দেখো, চোখ দুটো বিড়ালের চোখের মতো ক্যাটক্যাটে না হয়, আর চুলগুলো পাছা বেয়ে পড়ে, এই হলেই হলো। গরন পেটন তারা বড় বোঝে না। আর আমার দিককার কথা এই যে, স্বাস্থ্যটা ভালো দেখবে, বদ্যির করি আমি জোগাতে পারবো না। বরের যৌতুক আর কনের গহনা দেখে লোকে নিন্দা না করে। নগদে 1,000-5 টাকা হলে আমি চালিয়ে নিতে পারব। তাহাকে লইয়া নিত্য নূতন নূতন ভদ্রলোকের সহিত পিতা এই যে দর কষাকষি করিতেছেন, ইহাতে রমেশ মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া উঠিল। একদিন সে তাহার মাতাকে ডাকিয়া বলিল, নগদ 5,000 আর গহনা বর্ষজ্জা, এই 10-15,000 টাকা একটা সাধারণ লোক জীবনে উপায় করতে পারে? এ সকল অনাচার যদি করো তো আমি বাড়ি ছেড়ে পালাবো, তা কিন্তু বলে দিচ্ছি। জননী হরিমতি হাসিলেন, বলিলেন, এ তো বাপু নূতন কথা কিছু নয়, এ তো চলনই রয়েছে। রমেশ রাগিয়া কহিল, চলন কে করেছে, মানুষে না দেবতায়? মানুষে যদি করে থাকে তো মানুষে তা রদও করতে পারে। হরিমতি পুত্রের ভাবগতিক লক্ষ্য করিয়া বলিলেন, আচ্ছা, আমি তা বলে দেখব। তাহার পর হরিমতি একসময় রামলোচনকে সমস্ত কথা ভাঙিয়া বলিলেন। রামলোচন বলিলেন, কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, এ সকল পাগলামি মতলব করতে তাকে বারণ করে দিও, তার কোনো কথার মধ্যে থাকার প্রয়োজন নেই। এই সংক্ষিপ্ত উত্তর শুনিয়া হরিমতি আর কিচ্ছু বলিতে সাহস করিলেন না। পাওনা থৌনার আশা তিনিও যে করিতেছিলেন। যাহা হোক, এই রূপে তীত বিরক্ত হইয়া রমেশ কিছুদিন বাহিরে বেড়াইয়া আসিবার জন্য একদিন নৌকা যোগে শৈলেন্দ্রের বাড়ির অভিমুখে যাত্রা করিল। নৌকাখানি নির্দিষ্ট স্থানে আসিয়া থামিলে সে তাহার গ্ল্যাডস্টোন ব্যাগটি হাতে লইয়া ডাঙায় উঠিয়া পড়িল। পথে ঘাটে তখন জনমানবের চিহ্নও ছিল না। মধ্যাহ্ন সূর্যের রশ্মির আগে প্রকৃতির ধ্যান মৌন মূর্তিটা তার অন্তহীন বৈচিত্র্যকে যেন ম্লান করিয়া রাখিয়াছিল। একটা মস্ত তেপান্তর মাঠ পার হইয়া যখন বাঁশ, খেজুর, আম, নারিকেল প্রভৃতি বৃক্ষবহুল একটি নিবিড় পথে সে আসিয়া দাঁড়াইল, তখন দেখিল অদূরে ঘেরার মধ্যে একটি 11-12 বছরের মেয়ে জামরুল পাড়িতেছে। তাহাকে হাঁক দিয়া শুষ্ক কণ্ঠে তিনি ডাকিলেন, খুকি, ও খুকি। মেয়েটি একবার মাত্র ফিরিয়া চাহিয়া আপনার কার্যে মনোনিবেশ করিল। রমেশ পুনর্বার ডাকিতে এই শ্রান্ত পথিকটির প্রতি যেন একটা তুচ্ছ দৃষ্টি নিক্ষেপ করিয়া বালিকাটি বলিল, খুকিকে, আমি তো মুক্ত। কিন্তু তখনই সে তাহার দৃষ্টি ফিরাইয়া লইল। রমেশ বলিলেন, আচ্ছা মুক্ত, তুমি সরকার পাড়া চেনো? মুক্ত সে কথায় কর্ণপাত না করিয়া কঞ্চির লগিটা গাছের ডালে আটকাইতে তৎপর হইল। রমেশ বলিলেন, যদি বলে দিতে, আমি বড় ব্যস্ত। মুক্ত লগিটার আগায় দৃষ্টি রাখিয়া বলিল, আমিও ব্যস্ত। বামা পিসি টের পায় তো হাঁ করে গিলে ফেলে দেবে। বুঝিতে বাকি রহিল না যে মেয়েটি অসৎ উপায়েই এই লুণ্ঠন কার্যে ব্যাপৃতা আছে। রমেশ ব্যর্থ মনোরথ হইয়া চলিতে আরম্ভ করিয়াছেন। মেয়েটি অমনি ডাকিয়া বলিল, চললেন না কি আপনি? কি করব, তুমি তো বলে দিলে না। দাঁড়ান না একটু, আমার তো হয়ে গেছে,
কুড়িয়ে নিতে পারলেই হয়। রমেশ ঘেরাটি ধরিয়া দাঁড়াইয়া রহিলেন। মুক্ত ভুলুণ্ঠিত জামরুলগুলি কোঁচরে কুড়াইয়া লইয়া একটু ব্যস্তভাবেই রমেশের নিকটে আসিল। বলিল, মা গো, আপনি যা ব্যস্ত মানুষ, এই দেখুন না, বেড়ে ঢুকতে কাপড়খানা কি হয়েছে, যে তাড়াহুড়ো লাগিয়েছেন আপনি। আর একটা ফালি দিতে পারলে পিঠের আর চামড়া থাকবে না। হাতখানা ধরুন না, এইখান থেকেই পার হই। পথ ধরে আসতে গেলে বামা পিসি হয়তো দেখে ফেলবে। রমেশও মনে করিলেন, বাবা, এ দেখি দস্যি মেয়ে। তিনি কোনো ক্রমে হাসিটা চাপিয়া ফেলিলেন এবং মেয়েটির মসৃণ বাহু দুটি দুই হাতে তুলিয়া ধরিয়া বেড়ার বন্ধন হইতে তাহাকে মুক্ত করিয়া লইলেন। কিন্তু বেড়ার সর্বোচ্চ ধাপ হইতে লাফাইয়া পড়িবার সময় তাহার চলচঞ্চল গতিটা যখন রমেশের কাছে আসিয়া স্থির হইল, তখন সেই ধাক্কায় মেয়েটির সযত্ন সঞ্চিত জামরুলগুলি ভূমিতলে ছিটকাইয়া পড়িল। সে চক্ষু দুটি জ্বলন্ত করিয়া রমেশের দিকে এক ভীষণ মুখভঙ্গিমায় কিছুক্ষণ চাহিয়া রহিল। তাহার পর ধমক দিয়া বলিল, দেখুন তো কি করলেন। রমেশের বোধহয় দোষ এই যে নিপুণতার সহিত তিনি মেয়েটিকে নামাইয়া লইতে পারেন নাই। তিনি লজ্জিত হইয়া বলিলেন, আমার বুঝি দোষ? মুক্ত এবার হাসিয়া ফেলিল, বলিল, না, আমারই দোষ। আমি দুটি হাত আপনাকে ধরতে বলেছিলুম না? একটি হাত ধরলেই তো আর এক হাতে জামরুলগুলো চেপে ধরতে পারতুম। রমেশ কুণ্ঠিত হইয়া তাহার আঁচলে জামরুলগুলি কুড়াইয়া দিতে লাগিলেন, কিন্তু এমনই কুগ্রহ যে কাপড়ের খুঁটটা একটু টানিয়া ধরিতেই মেয়েটি ইতিপূর্বে রমেশকে কাপড়ের ফালিটা দেখাইয়া যে তাহার শিষ্টতার পরিচয় দিয়াছিল, সেই ছিন্নস্থল দিয়া জামরুলগুলি আবার মাটিতে গড়াইয়া পড়িল। মুক্ত তাহার প্রাণের নিবিড় সঞ্চারে চোখ দুটি ঝকঝকে করিয়া লইয়া রমেশের দিকে তাকাইল এবং নিম্নের রক্তিম ওষ্ঠের প্রান্তভাগটা ক্ষণকাল দাঁতে চাপিয়া ধরিয়া মুখাবয়বকে যেন উজ্জ্বল করিয়া তুলিতে লাগিল। তাহার পর সে হাসিতে হাসিতে বলিল, চশমা পরে 4টে চোখ করেছেন, তবুও চোখ নেই। এই কথার আর উত্তর কি? রমেশ নীরবে মুক্তোর কাপড়খানি টানিয়া লইলেন এবং এবার চারিটি চক্ষুতেই তাকাইয়া অতি সাবধানে তাহাতে জামরুলগুলি তুলিতে লাগিলেন। কিন্তু প্রতিশোধ লইবার বাসনায় একটা অন্তঃসলীলা ছন্দগতি যেন তাহার মনের মধ্যে ঠেলা মারিয়া উঠিতে লাগিল। জামরুলগুলি বাঁধিয়া দিতে দিতে তিনি জিজ্ঞাসা করিলেন, কখানা কাপড় লাগে তোমার বছরে? মুক্ত দুই হাতে মুখ ঢাকিয়া হাসিতে লাগিল। রমেশও তাহার ঠিক জায়গায় আঘাত করিতে পারিয়াছেন ভাবিয়া কিছু তৃপ্তি অনুভব করিলেন। কিন্তু মুক্ত তাহার এই অন্ধ আবেগময় আনন্দকে ব্যর্থতায় ভরিয়া দিয়া সহজভাবেই বলিয়া উঠিল, কুল পাকা থেকে আম পর্যন্ত কিচ্ছু বাঁধা ধরা নেই, দেখছেন না এই একটা দিনের কাণ্ড। এই বলিয়া সে তাহার কাপড়ের ছিন্নস্থলটি আর একবার রমেশের চোখের সম্মুখে তুলিয়া ধরিল, বলিল, তাহার পর 4খানা হলেই চলে যায়। এই মেয়েটি এত সরল যে তাহার মনে একখানা মুখে একখানা ছিল না। কিন্তু মুক্ত যদি সংকুচিতই না হইল, এত সহজভাবেই যদি সে তাহার দোষ ত্রুটিগুলি স্বীকার করিয়া গেল, তবে তাহাকে পরাজিত করিতে পারা যাইবে কেন? নিষ্ঠুরের মতো অকাট্য আঘাত দিয়াই রমেশ এবার বলিয়া বসিলেন, আমও বুঝি এই রকমে লোকের বাগান থেকে সংগ্রহ করো? বাত্যাতাড়িত মৃণালের মতো চোখে মুখে একটা কম্প তুলিয়া মুক্ত তীক্ষ্ণ দৃষ্টিতে সংক্ষেপে উত্তর দিল, চুরি করি। মুক্তর এই নৃত্যন্মত দেহের গতিভঙ্গিমায় তাহার জীবনের স্বাভাবিক ছন্দকে
রূপে ও আকারে এমন ফুটাইয়া তুলিল যে রমেশ আর তাহার দিকে চক্ষু রাখিতে পারিলেন না, মাথা নিচু করিলেন। কিন্তু প্রসঙ্গটি শেষ করিবার জন্য মুক্ত বোধ করি পুনর্বার কথা পারিল যে, চাইলে দেয় বুঝি? দেখুন না বাদুড়ে কতটা খায়, মানুষের বেলায় ঝাঁটা নিয়ে তাড়িয়ে আসে। চুরি বুঝি শেয়াল কুকুরের জিনিস না? মুক্তর এই খোলাখুলি ও দ্বিধাবিহীন মনোধর্মের অভিব্যঞ্জনার নিকটে লুটাইয়া পড়িতে রমেশের বিশ্ববিদ্যালয়ের অর্জিত বিদ্যাবুদ্ধি লেশমাত্র অপেক্ষা রাখিল না। তাহার পর মুক্ত চলিতে শুরু করিল। রমেশও তাহার পাশাপাশি চলিতে লাগিলেন। একটা গাছতলায় আসিয়া মুক্ত হঠাৎ দাঁড়াইয়া গেল। কাপড়ের খুঁট খুলিয়া গুটিকতক জামরুল সে রমেশের হাতে দিয়া বলিল, এই জায়গাটায় বেশ ছায়া আছে, খান, ঘেমে দেখি নিয়ে উঠেছেন। রমেশ বলিলেন, কষ্ট করে পেরেছ, থাক, তুমি খাবে। আবার অপ্রত্যাশিত বিদ্রোহ আসিয়া পড়িল। রমেশ দেখিলেন মুক্তর স্বচ্ছ মুখখানি রাঙা হইয়া উঠিয়াছে, কিন্তু এবার সে আর জ্বলন্ত চক্ষু লইয়া তাহার দিকে তাকাইল না, মাটির দিকে চাহিয়া বলিল, আমি নিজে খাই না? আমার জিভটা এত বড় ভেবেছেন আপনি? আর কি বলা যায়? কিন্তু যে জায়গায় কথাটা সে দাঁড় করাইয়া দিল, সেই জায়গায় মৌন থাকিয়া তাহাকে নিচু করা যায় না। রমেশ বলিলেন, একলা খাও সে কথা বলিনি, কাকে দাও? কেন, ভাইকে দিই, সঙ্গী সাথীদের দিই, যে চায় তাকেই দিই। রমেশ বলিলেন, আমার কিন্তু 2-4টেই কুলোবে না, তোমাদের এই মাঠটাই পার হতে বুকের ছাতি ফেটে গেছে। মুক্ত বিস্মিত দৃষ্টিতে রমেশের দিকে চাহিল। কোঁচরটি আলগাইয়া ধরিয়া কহিল, সবই খান না, সে তো ভালো, খাননি বুঝি এখনো? রমেশের চুলের দিকে চাহিয়া বলিল, চানও করেননি দেখছি। রমেশ উত্তর করিলেন, না, আজ 2 দিন পথে পথেই রয়েছি, কাল রাত্রে নৌকাতেই ভাতে ভাত করে খেয়েছিলুম। বিদ্রোহটা যেন মিলনের মাধুর্যে বিলীন হইয়া যাইতে লাগিল। এবার মুক্ত অনুযোগের স্বরে বলিল, তবে মিছিমিছি কেন বকাচ্ছেন আমাকে? এতক্ষণ যে আমাদের বাড়ি যে খেয়ে দিয়ে সুস্থ হতে পারতেন। রমেশ বলিলেন, আমাকে তো শৈলেনদের বাড়িতেই যেতে হবে, শৈলেন সরকার, জানো? সেই পথটাই তোমার কাছে জিজ্ঞেস করছিলুম। স্তব্ধ অভিমানে বালিকার মুখখানি মেঘাচ্ছন্ন হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই সে পরিষ্কার গলায় বলিয়া উঠিল, আপনি পাগল হয়েছেন দেখছি। সে কি এখানে? সে ও পাড়ায়। এত বেলায় খাননি আপনি, ছেড়ে দিলে মা বকবে। রমেশ বলিলেন, এই তো জামরুল খাওয়ালে। মুক্ত এক গাল হাসিয়া ফেলিল। তাহার পর চলিতে চলিতে তাহাদের বাড়ির কাছের চৌমাথার নিকটে আসিয়া উপস্থিত হইলে সে বলিল, ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, চলুন না। রমেশ আপত্তি করিলেন। মুক্ত মুখ অন্ধকার করিয়া বলিল, মা যদি শোনে আপনি না খেয়ে এত বেলায় আমাদের বাড়ির পথ দিয়ে চলে গেছেন, বড্ড রাগ করবে। রমেশ বলিলেন, তাকে না শুনালেও তো পারো। মুক্ত অবশেষে তাহার রক্তনেত্র দুটি উপরে তুলিয়া বলিল, যাবেন না আপনি? রমেশের সমস্ত বিরুদ্ধ শক্তি সে যেন চুরমার করিয়া দিতে পারিল। রমেশ অত্যন্ত সংকুচিত হইয়া বলিলেন, তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি ছেলে মানুষ, বোঝো না, এত বেলায় গেলে তোমার মা কষ্টের মধ্যে পড়ে যাবেন। মুক্ত ঈষৎ ঘাড় উঁচু করিয়া রমেশের দিকে একবার চাহিয়া দেখিল। চশমা দুখানা কি মুখখানা ঠিক ধরিতে পারা গেল না। সে বলিল, মা তো বলে অসময়ে কাকেও শুকনো মুখে ফিরিয়ে দিতে নেই।
মুক্তর এই সাগ্রহ আমন্ত্রণ অগ্রাহ্য করিবার স্পর্ধা যেন রমেশের ক্রমে ক্রমে লুকাইয়া যাইতেছিল। তথাপি তিনি উত্তর করিলেন, এতে আর দোষ কি? আমি তো আর কারো বাড়ি যাইনি, পথের মানুষ, পথেই রয়েছি। মুক্ত যেন মনের মধ্যে আতি পাতি খোঁজাখুঁজি করিয়া বলিল, আর আমি জানতে পারিনি যে আপনি কিছু খাননি? রমেশ তাহার কাঁধের উপর হাত রাখিয়া বলিলেন, সে পথে ঘাটে অত শত জানতে শুনতে গেলে চলে? আমি বুঝি পথের মানুষ? ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। একটু তীক্ষ্ণ দৃষ্টি সহকারে সে প্রশ্ন করিল, আপনি বুঝি কলকাতায় পড়েন? পড়তাম, সে একরকম শেষ করে দিয়েছি। আমিও শেষ করেছি। মা গো, পণ্ডিতরা যা ঠেঙায়! একদিন জল খাবার নাম করে বাগানে বসে দুটো কুল পেড়ে খেয়েছিলুম। আর যাই কোথায়? আপনি আমাদের পণ্ডিতকে তো দেখেননি। হাত দুখানা যেন শক্ত লোহা, তাই দিয়ে কান দুটো এমন টেনে ধরল, এই দেখুন দেখুন, মাকড়ি ছিঁড়ে দাগ হয়ে গিয়েছে। সেই পর্যন্ত খতম। মুক্ত দুই হাতে মুখ ঢাকিয়া হাসিতে লাগিল। তাহার পর জিজ্ঞাসা করিল, আপনি ছাড়লেন কেন? হাসিটা কষ্টে দমন করিয়া লইয়া রমেশ উত্তর করিলেন, আমার গায়ে কোনো দাগ হয়নি, MA অবধি সার্টিফিকেট পেয়েছি। মুক্ত পরীক্ষার দৃষ্টিতে রমেশকে নিরীক্ষণ করিতে লাগিল। রমেশ জিজ্ঞাসা করিলেন, বিশ্বাস হল না বুঝি? মুক্ত কহিল, তা না, বোঝেন না যে কিচ্ছু। ওই বাড়ি আমার, ওই বাগান আমার, এই রাস্তা আমার, আমি বুঝি পথের মানুষ? হলো, এখন চলুন। বেলা বোধহয় তখন 2:30। এই অসময়ে একটি পরিবারের মধ্যে উপদ্রবের মতো যাইয়া পড়িবার একটা কুণ্ঠিত চিন্তা মুক্তর অনুরোধ উপরোধ এড়াইয়া রমেশের মনে যেন ছাপাইয়া উঠিতে লাগিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের বাড়িতে কে কে আছে? কেন, আমার মা আছেন, ভাই আছে, আর... মুক্ত নিজের দিকে চাহিয়া হাসিতে লাগিল। আরও একটু বেশি জানিবার আগ্রহে রমেশ পুনরায় প্রশ্ন করিলেন, আচ্ছা, চাকরি বাকরি নিয়ে কেহ বিদেশে থাকেন না? মুক্ত মুখ অন্ধকার করিয়া কহিল, কে আর থাকবেন? মনু হবার 2 মাস বাদে বাবা মারা যান। মা তো বলেন আমাদের আর কেউ নেই। রমেশের নাসিকার শ্বাসটি এবার গভীরভাবেই বাহির হইয়া পড়িল। তিনি তাহাকে বুঝাইয়া বলিলেন, তুমি তো রাত্রে বাড়তে শেখনি, তোমার মাকে এই অবেলায় যে কি কষ্ট দেওয়া উচিত? ক্রুদ্ধা সিংহীর মতো মুক্ত তাহার চোখ দুটি রমেশের দিকে পাকাইয়া ধরিল। তাহার পর তিক্ত স্বরে ভর্ৎসনা করিতে করিতে সে তাহাদের বাড়ির দিকে দ্রুত পদে চলিতে লাগিল। এই জন্যে বুঝি 7 গোষ্ঠীর পরিচয় নিলেন? বড় কুতর্কের মানুষ তো আপনি। যান যান, আপনার আসতে হবে না। আরও স্বর উচ্চ করিয়া মুখ ফিরাইয়া ফিরাইয়া সে বলিল, যান যান যান। রমেশ তাহাকে ফিরাইবার জন্য কত অনুরোধ করিয়া ডাকিতে লাগিলেন, সে কর্ণপাতও করিল না। নিশ্চল দেহে সেইখানে দাঁড়াইয়া থাকিয়া রমেশ তাহাকে দেখিতে লাগিলেন। একটু পরেই তিনি দেখিলেন মুক্ত ফিরিয়া আসিতেছে। তাহার আহ্বানটা সে তাহলে উপেক্ষা করে নাই। মুক্ত কিন্তু হাত 5 দূরে থাকিয়াই বলিল, হ্যাঁ, শৈলেন বাবুদের বাড়িটা এই পথে বরাবর সোজা অনেকটা পথ যেতে হবে আপনাকে। একটা পুকুর পেলেই বাঁ হাতের রাস্তায় চলে যাবেন। সেই পথটাই তাদের বাড়ি গিয়ে শেষ হয়েছে। মুক্ত ইতিপূর্বে যে বাড়িটা তাহাদের বলিয়া হস্তসংকেতে রমেশকে পরিচিত করিয়া দিয়াছিল, সেই দিকে যাইতে যাইতে রমেশ বলিলেন, এই বাড়িতেই আগে যাব, তাহার পর শৈলেন টইলেন কে কোথায় আছে দেখা যাবে। মুক্ত শুধু হাসিয়া বলিল,
এত জানেন আপনি। তাহার পর সে রমেশের কাছাকাছি আসিয়া বলিল, চলুন, আর বেলা নেই। রমেশ ক্রীড়াপুত্তলির মতো মুক্তোর সঙ্গে সঙ্গে তাহাদের বাড়ির মধ্যে আসিয়া ঢুকিয়া পড়িলেন। মুক্তদের অন্দর বাহির পৃথক ছিল না। 3 পোতায় 3খানা ঘর, তাহার মধ্যে একখানায় রান্নার কার্য হইত। যে ঘরে তাহারা বাস করিত সে ঘরখানিতে বাঁশের বেড়ার দ্বারা 3টি কামরা ছিল। তাহারই একটি কামরায় একখানি তক্তাপোষের উপর রমেশকে বসাইয়া রাখিয়া সে চলিয়া গেল। তাহার মায়ের সহিত এই নবাগত অতিথিটিকে যে কিভাবে পরিচিত করিল রমেশ তাহা শুনিতে পাইলেন না। কিন্তু তখনই তিনি দেখিতে পাইলেন রান্নাঘরের মটকা ফুঁড়িয়া ধূম নির্গত হইতে আরম্ভ করিয়াছে, আর একটি বর্ষীয়সী বিধবা নারী রন্ধন ব্যাপারে ব্যাপৃতা হইয়া ঘর বাহির করিতেছেন। অনুমানে বুঝিলেন ইনি মুক্তোর মা। কে? মুক্ত না? মুক্তই তো। ওই রকমের রাঙা পেরে কাপড়খানাই তো সে পরিয়াছিল। রান্নাঘরের আরেকটি খোপে মুক্ত যেন কি কার্যে ব্রতী ছিল। একটু পরেই এক হাতে একখানা পাখা ও অপর হাতে একটি ছোট বালকের হাত ধরিয়া লইয়া রমেশের নিকটে ফিরিয়া আসিয়া সে তাহাকে বাতাস করিতে লাগিল এবং তাহার ভাইকে পরিচিত করিয়া দিয়া বলিল, এই আমার ভাই মনু। রমেশ তাহাকে কোলের ভিতর টানিয়া লইলেন। মুক্তোর হাত হইতে পাখাখানি টানিয়া বলিলেন, আমাকে দাও, আমি বাতাস করি। তাই করুন, আমার কাজ আছে, এই বলিয়া মুক্ত বাহির হইয়া গেল। রান্নাঘরের দাওয়ায় উঠিতেই তাহার মাতা নিস্তারিণী তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ভদ্রলোককে বাড়ি আনলি, একটু জল টল খেতে দে। কখন রান্না হবে সেই পর্যন্ত বাসি মুখে থাকবেন? মুক্ত বলিল, পেঁপে কেটে রেখেছি, 2খানা বাতাসা না হলে কি করে দেওয়া যায়? মুক্তোর মা তাহার হাতে পয়সা দিলে সে এমন দ্রুত ছুটিয়া চলিয়া গেল যে রমেশ তাহাকে ডাকিয়াও থামাইতে পারিলেন না। অল্পক্ষণ পরেই এই চঞ্চল বাকপটু মেয়েটি একখানা রেকাবিতে পরিষ্কার করিয়া জলখাবার সাজাইয়া লইয়া রমেশের নিকটে উপস্থিত হইল। রমেশ অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। তাহার জলযোগ হইলে মুক্ত চলিয়া গেল। আর তো মুক্তর সারা শব্দ নাই। এই নির্জন পুরীতে তাহাকে যে রমেশের খুবই প্রয়োজন, সেই রমেশের পরিচিত, রমেশ যে তাহারই আমন্ত্রিত। রমেশ তাহার প্রতীক্ষায় চক্ষু দুটি ইতস্তত ঘুরাইতে ফিরাইতে লাগিলেন। কিন্তু সে যখন তাহার পদশব্দটাও শুনানো দরকার মনে করিল না, তখন রমেশ হতাশভাবে বিছানার উপর গড়াগড়ি দিতে লাগিলেন। কিছুক্ষণ পরে মুক্তোর মা একটি কাচের বাটিতে তৈল লইয়া রমেশের ঘরের দ্বারে রাখিয়া দিয়া অঙ্গুলি সংকেতে বলিলেন, বাবা, এই বাগের ভিতর পুকুর আছে, চান করে এসো। মুক্ত বোধহয় ঘাটে আছে। তেল মাখিয়া বাগানের ভিতর কিছু দূর যাইয়া রমেশ দেখিতে পাইলেন মুক্ত পুকুরের জলে দাঁড়াইয়া আছে। তাহার বুকের কাপড় কোমরে জড়ানো এবং অঙ্গের নিম্ন বস্ত্র হাঁটু পর্যন্ত তুলিয়া সে কোটি দেশে আবদ্ধ করিয়া রাখিয়াছে। কর্দমাক্ত একখানি গামছা লইয়া সে তাহার ভাইকে তর্জন গর্জন করিতেছে। সে বেচারি জলে দাঁড়াইয়া কাঁদিতেছে, আর করপুচ্ছ দ্বারা একটি চক্ষু ক্রমাগত রগড়াইতেছে। রমেশ অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে মুক্ত? মনুকে বকেছ? হঠাৎ চাহিয়া দেখিয়াই মুক্ত ত্রাসিত ও লজ্জিত হইয়া তাহার অঙ্গের বস্ত্রখানির চারিদিককার খুঁটগুলি খুলিয়া জলের মধ্যে ঝাঁপাইয়া দিল, আর কোমরের প্যাঁচটাও খুলিয়া বক্ষদেশ আবৃত করিল। রমেশের কথার জবাব না দিয়া কেমন অস্বচ্ছন্দ ভরেই সে বলিয়া উঠিল, আপনি কেন এখানে এলেন? রমেশ হাসিতে হাসিতে উত্তর করিলেন, বাড়িতে পুকুর কাটতে পারিনি,
তাই। মুক্ত বোধ করি এই অপরিচিত লোকটির দৃষ্টিটায় আঘাত করিবার জন্যই চারিদিকে দুর্লঙ্ঘ গণ্ডি আঁটিবার উদ্দেশ্যে সেই হাঁটু জলেই গলা পর্যন্ত ডুবাইয়া ফেলিল। রমেশ কেমন অপ্রস্তুত হইলেন। ভাবিলেন, এই ছোট্ট মেয়েটি প্রতিনিয়তই আমাকে অপ্রস্তুত করিতেছে। না না, এমন করে একটি বালিকার কাছে আমি নত হতে চাই না। এই বেলাটার জন্যই তার সঙ্গে যা কিছু সম্পর্ক, খেয়ে দে বাহির হইয়া পড়িতে পারিলেই হয়। মনুর তখন কান্না থামিয়া গিয়াছিল, কিন্তু সে একটি চোখ তখনও রগড়াইতেছিল। রমেশ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার দিদি ভারী দুষ্টু, তোমাকে মেরেছে বুঝি? রমেশের সহানুভূতিতে গলিয়া গিয়া ফুলিতে ফুলিতে মনু কহিল, মাছ ধরতে পারিনি তাই। রমেশ তখন বুঝিতে পারিলেন তাহারা দুটিতে মৎস্য শিকারে ব্রতী ছিল। মুক্তোর রং ফর্সা, গরণ পেটন মন্দ নয়, গোলগাল, দেহের স্বাস্থ্যের সঙ্গে বেশ খাপ খাইয়াছিল। রমেশ জলে নামিয়া মুক্তোর হাত হইতে কর্দমাক্ত গামছাখানির এক প্রান্ত টানিয়া লইয়া বলিলেন, মনু ছেলে মানুষ, পারবে কেন? দেখি, আমি তোমার সাহায্য করি। মুক্ত হাসিয়া কহিল, আপনি পারবেন না, বইয়ের বিদ্যে কুলবে না। মুক্ত ক্রমাগতই রমেশকে লেখাপড়ার খোঁটাটাই দিতে লাগিল। একজন এমএ উপাধিধারীকে নাড়িয়া চাড়িয়া গোল্লায় দিবার চেষ্টা করা একটি বালিকার পক্ষে কত বড় দুঃসাহস আর কত বড় অপরাধ, তাহা সে গ্রাহ্যই না করিয়া সর্বাবস্থায় তাহাকে নিচু করিয়া দিতে যে আনন্দ উপভোগ করিতেছে, এই উন্মাদ আনন্দটা কি তাহার বড় মনের চিহ্ন? যাই হোক, তাহার এই উদ্দাম বাসনাকে অপ্রস্তুত করিয়া দিবার অভিপ্রায়ে রমেশ যত্ন সহকারে গামছাখানার এক প্রান্ত ধরিয়া দৃঢ় কণ্ঠে বলিলেন, ধরো না একবার, দেখা যাক কার কত বিদ্যে। মুক্ত ভয়ে ভয়ে তাহার দিকটা জলের মধ্যে ডুবাইয়া দিয়া ঘুরিয়া যখন ডাঙা পর্যন্ত গেল, রমেশের অর্ধেক পথও যাওয়া হয় নাই। মুক্ত বলিল, বেশ বিদ্যে আপনার, দেখুন তো আপনার দিক দিয়ে সব বের হয়ে গেল। দুই দিক সমানভাবে ডাঙায় গুটিয়ে না নিলে কি মাছ রাখা যায়? দুইজনে গামছাখানা উঁচু করিয়া ধরিতে জল ঝরিয়া গেলে রমেশ দেখিতে পাইলেন তাহার সম্মান রক্ষার্থ একটি মাছও কাপড়ের উপর লম্ফঝম্প দিয়া আনন্দ প্রকাশ করিতেছে না। পরের বার মুক্ত দোষ ধরিল, এবার ডাঙা পর্যন্ত গুটাইয়া লওয়া হইয়াছে, কিন্তু মাটি ঘেঁষিয়া চলা হয় নাই। তৃতীয়বারে মুক্ত যখন কাপড়ের খুঁট টানিয়া তুলিয়া ধরিয়াছে, মৎস্যগুলিকে সব অংশে বস্ত্রখণ্ডের মধ্যে পুরিবার ব্যাকুল বাসনায় রমেশ নাকি তখনও কাপড়খানা জলের মধ্যে ডুবাইয়া রাখিয়া তাহাদের বাহির হইবার পথই করিয়া দিয়াছেন। পরপর 3 বার পরাজিত হইবার পর মুক্ত আর স্বপদে রমেশকে প্রতিষ্ঠিত রাখিবে কেন? মনু, তুই ধর বলিয়াই সে রমেশের দিকে তাকাইয়া বলিল, দেখেছেন মনুকে নিয়েই কতটা মাছ ধরেছি। রমেশ ডাঙায় উঠিয়া যাইয়া নারিকেলের মালাটি তুলিয়া ধরিয়াই দেখিতে পাইলেন যে বড় বড় সরল পুঁটিতে ঘটিটা উজ্জ্বল হইয়া রহিয়াছে। ইতিমধ্যে মুক্তোর মা ডাকাডাকি করিতে লাগিলেন। রমেশ বলিলেন, অনেক হয়েছে, আর রোদ লাগিয়ে কাজ নেই, এখন যাও। মনুর কিন্তু মান ভাঙিল না, সে গুম হইয়া জলেই দাঁড়াইয়া রহিল। তাহার দিদি অনুনয়ের স্বরে বলিতে লাগিল, লক্ষ্মী ভাইটি, চল, মা বকছেন, রান্না হলে তবে তো এর খাওয়া হবে, কখন রাঁধবেন বলতো? এই বলিয়া সে তাহার বুকের মধ্যে মনুকে টানিয়া লইতেই তাহার অভিমান যেন মুহূর্তে উড়িয়া গেল। তাহারা ভাই বোনে হাত ধরাধরি করিয়া চলিতে লাগিল। রমেশ কোমর জলে দাঁড়াইয়া তাহাদের পানে তাকাইয়া রহিলেন। মুক্ত কথায় কথায়
রমেশের হৃৎপিণ্ডটার উপর যে আঘাত করিতেছে, তাহার চিহ্নটা অন্তরের মাঝে যেন স্মৃতি হইয়াই থাকিয়া যাইতেছে। কিন্তু এই খপ করিয়া জ্বলিয়া উঠিবার মধ্য দিয়া এক অতি সূক্ষ্ম সরল পথে সে যেন রমেশকে তাহার হৃদয়ের পুষ্পিত তরুণটি দেখাইয়া দিয়া অগস্ত্যের তৃষ্ণা বাড়াইয়া তুলিতেছে। বিদ্রোহের সুরে সে তাহার অন্তরের চিরন্তন সত্যকে রমেশের কাছে এমন এক করুণ রাগিনীর ঝঙ্কারে ফুটাইয়া তুলিতেছে যে তাহাকে প্রাণের দরদ দিয়া গ্রহণ না করিয়া পারা যায় না। এমন অন্তর বাহির একাকার স্বচ্ছন্দ অবাধ তাহার মনটি। রমেশের এক একবার বোধহয় মনে উঠিয়াছিল, আমি একজন বিশ্ববিদ্যালয়ের এমএ, বাবার পয়সা যথেষ্ট, আমি কি সামান্য ঘরের এক সাধারণ পল্লীবালাকে ভালোবাসিতে পারি? কিন্তু সেই চিন্তা তিনি অধিকক্ষণ মনের মধ্যে স্থান দিতে পারেন নাই। স্নান সারিয়া ফিরিয়া আসিতেই রমেশ দেখিলেন মুক্ত ব্যস্তভাবে তাহার ঘরে আসিয়া হাজির। সে জিজ্ঞাসা করিল, কাপড়? রমেশ বলিল, না, সে আমার ব্যাগেই আছে। চাবিটা দিন না, বের করি। রমেশ জামার পকেট হইতে চাবিটা বাহির করিয়া তাহার হাতে দিলেন। মুক্ত কিন্তু খুলিতে পারিল না। অনর্থক চাবিটায় এমন জোর দিতে লাগিল, বুঝিবা ভাঙিয়া যায়। রমেশ ব্যস্তভাবে বলিলেন, করো কি, ভেঙে গেল যে। মুক্তর মুখে কালি মারিয়া দিল। সে চাবির গোছাটা রমেশের দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিল। রমেশ বুঝিতে পারিলেন তাহার চোখে মুখে এমন একটা তীব্রতা প্রকাশ পাইয়াছে, যাহার ফলে বিরক্তিতে মুক্তর মুখখানা এমন বিষাইয়া তুলিয়াছে। মুক্ত সেই রকম বিষণ্ণ মুখে ধীরে ধীরে বাহির হইয়া যাইতেই রমেশ তাহার হাতখানা ধরিয়া ফেলিলেন। রমেশের হাতের শিকলটা তাহার জ্বলন্ত চক্ষুর শিখায় যেন গলিয়া পড়িতে লাগিল। সে বলিল, ছাড়ুন আমাকে, এত দরদ ওই ছাই ব্যাগটার ওপর। সে এক টানে হাত মুক্ত করিয়া লইয়া ছুটিয়া পলাইল। রমেশ অনেকক্ষণ সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিবার পর ব্যাগ খুলিয়া কাপড় পরিয়া লইলেন। মুক্তর মা রমেশকে খাইবার জন্য ডাকিতে আসিলেন। রমেশের মন প্রাণ চুম্বক শলাকার মতো অনুক্ষণ যে ভর্ৎসিত বালিকার দিকে টানিয়া হাহাকার করিতেছিল, যাইয়া দেখিলেন অন্যের থালার অদূরে ঘাড় গুঁজিয়া চুপ করিয়া বসিয়া সে মাটিতে হিজিবিজি আঁকিতেছে। রমেশও চুপচাপ খাইতে বসিয়া গেলেন। ইতিমধ্যে ৩-৪ ভাগে তরকারিপত্র রান্না করা হইয়াছিল। শেষের দিকটায় মুক্তর মা বলিলেন, যে তাড়াতাড়ি করে রান্না, খেতে বোধহয় খুবই কষ্ট হল না? রমেশ হাসিয়া বলিলেন, কষ্ট বলেন কি? একে মুক্তর শিকার, তাতে সস্নেহ হস্তের সংযোগ, একেবারে অমৃত হয়ে গিয়েছে। মুক্তর মা হাসিলেন। মুক্ত বাঁকা চোখে একবার রমেশের দিকে তাকাইয়া নির্বাক হইয়া বসিয়া রহিল। কি জানি এই অভিমানিনী তার মায়ের সম্মুখে বুঝিবা রমেশের গর্বিত মস্তকটি হেঁট করিয়া দেয়, এই আশঙ্কায় রমেশ তথায় আর তাহার মানভঞ্জনের চেষ্টা না করিয়া খাইয়া উঠিয়া আপনার ঘরে চলিয়া গেলেন। রমেশ অলসভাবে বিছানার উপর গড়াগড়ি দিতেছেন, দেখিলেন মুক্ত সে পানের ডিবাটি খাটের উপর রাখিয়া দিয়া সরিয়া পড়িবার উদ্যোগ করিতেছে। রমেশ তাহার পরিহিত বস্ত্রের একাংশ চাপিয়া ধরিতেই তাহার উন্মত্ত বিপরীত গতিটায় আর এক কাণ্ড ঘটাইয়া বসিল। দুর্গ্রহ যেন রমেশের পিছু পিছু বন্ধুর মতোই ফিরিতেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলিবেন জো কি? মুক্তর কাপড়ের অনেকখানি ফাঁস হইয়া ছিঁড়িয়া গেল। রমেশ তো অপ্রস্তুতের এক শেষ। মুক্ত তাহার অবস্থা দেখিয়া ফিক করিয়া হাসিয়া ফেলিল, বলিল, বাহ, দেখি কথায় কথায় মুখ কালি।
ছিঁড়েছে ছিঁড়েছে, হয়েছে কি, আমি তো প্রায়ই ছিঁড়ি। রমেশ এবার এক লম্ফে খাট হইতে নামিয়া যাইয়া মুক্তকে বাহুবেষ্টনে নিকটস্থ করিয়া ফেলিলেন। কিন্তু সে তাহার অঙ্গবেষ্টনের মধ্যে ছটফট করিতে লাগিল। না না, ছেড়ে দিন আমাকে, মা গো, আপনার যা কালা মুখ। তা বটে, কিন্তু রমেশ বুদ্ধি খাটাইয়া বলিলেন, কাপড় ছিঁড়েছি তাই রাগ করেছ, তাই চলে যাচ্ছ। মুক্ত এবার সহজ ও শান্তভাবে রমেশের খাটের উপর যাইয়া উঠিয়া বসিল। সে যে লজ্জা দিল, তাহার প্রথম বেগটা কাটিয়া গেলে রমেশ অনেকক্ষণ পর্যন্ত তাহার সহিত গল্প করিয়া তাহাকে ঘাঁটাইয়া ঘাঁটাইয়া তাহাদের অনেক খবরই বাহির করিয়া লইলেন। মুক্তদের যে জমি জমা ও বাগবাগিচা আছে, তাহাতে তাহাদের মতো ক্ষুদ্র সংসারের মোটা ভাত মোটা কাপড় স্বচ্ছন্দে চলিয়া যায়। সঞ্চয় হয় না, নাইও। কিছু সময় বিশ্রাম করিবার পর শৈলেনদের বাড়ি যাইবার জন্য রমেশ নিস্তারিণীর নিকট বিদায় প্রার্থনা করিলেন। নিস্তারিণী আপত্তি তুলিলেন। খাওয়া দাওয়ার কষ্ট গিয়াছে, রাত্রিটা সেখানে কাটাইয়া শৈলেনদের বাড়িতে যেন যান, এই রূপেই অনুরোধ করিতে লাগিলেন। অবশেষে স্থির হইল শৈলেনদের বাড়ি হইয়া এখানে আসিয়াই আহার করিবেন। মুক্ত তাহার ব্যাগ আটকাইয়া রাখিল। শৈলেন তখন তাহাদের বাহিরের ঘরের বারান্দায় পায়চারি করিয়া বেড়াইতেছিল। দূরে যেন একখানি পরিচিত মুখ দেখিতে পাইয়া সত্যতা সম্বন্ধে কৃত নিশ্চয় হইবার জন্য সে তাহার চক্ষু দুটি পাকাইয়া তুলিল। রমেশ আরেকটু কাছে আসিতেই সে উঠানে লাফাইয়া পড়িল এবং তাহাকে বুকের মধ্যে টানিয়া লইয়া বলিল, কে রে তুই? দেবতারাও যে এই ধারণা করতে পারে না। তোর পাশের খবর পেয়েছি, কিন্তু এই গরিবের ঘরে তুই যে। শৈলেনের দেহটায় একটা ঝাঁকা দিয়া রমেশ কহিলেন, থাক থাক, আর বাচালতা করতে হবে না। অমন করবি যদি তো যে পায়ে এসেছি সেই পায়ে। শৈলেন হাসিতে হাসিতে কহিল, তা করিস নে যেন, পায়ে দরদ নেই বুঝি? সত্যি বল না, এত কাল পরে কেন এমন করে মনে পড়ল? সেটা তো মনকে জিজ্ঞাসা করলেই পারিস। তা পারি, তবে তোকেই বেশি হাতের কাছে পেয়েছি কি না? তোর মুখে কিছু খবর পেলে একটা আন্দাজ করে নিতে পারি। রমেশ হাসিতে হাসিতে কহিলেন, তুই তো ওই পথ মারাসনে, তাই একবার মনে হলো যে দেখে আসি আমাদের শৈলেন আমাদেরই আছে কি আর জনের হয়ে গিয়েছে। তাছাড়া একটু তিতবিরক্তও হয়ে পড়েছি, সেটা গোপন করলে মিথ্যা কথা বলা হবে। শৈলেন কিছু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তিতবিরক্ত? তারপর বলিল, নে এখন আয়, হাতে মুখে জল দে, তারপর শোনা যাবে। শৈলেন মহা সমাদরে তাহাকে আনিয়া বসাইল। হাত মুখ ধুইয়া সুস্থ হইলে সে জিজ্ঞাসা করিল, তিতবিরক্ত বলছিলি কেন? হেতু? হেতুটা বুঝলি নে? গরুর দাঁত উঠলেই দরদস্তুরের সারা পড়ে যায়। বাড়িতে পা না দিতেই রাজ্যি শুদ্ধ মাছিগুলা একত্র হয়ে যেন আমাদের বাড়িতে মৌচাক বেঁধে এসেছে। কে কতখানি মধু এনে চাকে ঢেলে দিতে পারবে, বাবা তাই নিয়েই যাচাই করতে বসে গেছেন। এতে কি আর বাড়ি ঘরে টেকা যায় রে? শৈলেন বিশুষ্ক মুখে বলিল, তোকে তো বরাবরই এ সকলের বিরোধী বলেই জানি। সংসারের এই কসাই বৃত্তিটা আমাদের দোষে কি অভিভাবকদের দোষে থেকে যাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারিনে। অবশ্য এই কালটায় আমাদের জ্ঞান বুদ্ধি কিছু অপরিপক্ক থাকে না, কিন্তু স্বাধীন মতটার উপরেই যে জোর দিতে পারিনে। এই দুর্বলতা আমাদের যতদিন না যাবে ততদিন সংসারে এই পাপ থাকবে। দুই বন্ধুতে মিলিয়া অন্যান্য নানা বিষয়ের আলোচনা হইল। শৈলেন
সেই রাত্রে আর রমেশকে ছাড়িয়া দিল না। পরদিন রমেশ যখন মুক্তদের বাড়ি ফিরিয়া আসিলেন, তখন নিস্তারিণী বলিলেন, কাল বাবা তোমার মুখ চেয়ে সমস্ত রাতই বসে কাটিয়েছি। ছেলেমেয়েরা পুকুর থেকে কই মাছ মারলে, রান্নাবান্না করলুম, আসবে আসবে করে তারাও তা মুখে দেয়নি। রমেশ মনে বড় ব্যথা পাইলেন। বন্ধুদের আদর যত্নের পাশ কাটাইয়া আসিতে পারেন নাই বুঝাইয়া বলিলে নিস্তারিণী বুঝিলেন, কিন্তু মুক্ত বড় গোল বাধাইল। সে আর রমেশের কাছ দিয়াও ঘেঁষে না। দেখা সাক্ষাতের সূত্রপাত হইলেই সরিয়া যায়। একসময় পার্শ্বের ঘরে তাহার অবস্থিতি উপলব্ধি করিয়া মনুকে দিয়া রমেশ তাহাকে ডাকাইয়া পাঠাইলেন। মুক্ত যেন রুখিয়া উত্তর করিল, কে? সেই বাবুটি? তা ডাকুক গিয়ে। তুই যা, কি দরকার থাকে দিয়ে আসবি, আমি যেতে পারবো না সেখানে। তারপর সব চুপচাপ। রমেশ কেমন অস্বস্তি অনুভব করিতে লাগিলেন। হোক না ছোট মেয়েটি। মুক্তর মাকে ছাড়িয়া দিলে সেই গৃহে সেই যে তাহার একমাত্র অবলম্বন। একটা স্তব্ধ ভাব লইয়া তাহার সঙ্গে কি দিনপাত করা চলে? এবার রমেশ গলা ছাড়িয়া ডাকিলেন, মুক্ত! উত্তর পাইলেন না। মুক্তদের বাড়িতে কোনো স্থানে যাইতে বাধার কিছু ছিল না। রমেশ পাশের ঘরে যাইয়া দেখিলেন সে চুপ করিয়া এক স্থানে বসিয়া আছে। তিনি জিজ্ঞাসা করিলেন, রাগ করেছ? প্রথমবারের প্রশ্ন ব্যর্থ হইল। দ্বিতীয়বার জিজ্ঞাসা করিতে মুখখানা বিশুষ্ক করিয়া মুক্ত বলিল, করবই তো। সে মাথা নিচু করিয়া ফেলিল। রমেশ তাহার কাছে বসিয়া বিনয়ের স্বরে বলিলেন, বোঝো না, নতুন এসেছি এখানে। তাদের আদর যত্নের উপর জবরদস্তি করতে পারিনি। মুক্ত ঘাড় বাঁকাইয়া এক নজর রমেশের দিকে চাহিয়া বলিল, আর আমাদের উপর করতে পেরেছেন, তাই না? কেন, তোমাদের উপর কি জবরদস্তি করলাম? করেননি? করেননি আপনি? মা আপনাকে শপথ করিয়ে নিয়েছিলেন না যে সন্ধ্যায় আসবেন? সেই শপথের উপর জোর খাটাননি? সে আমি বুঝতে পেরেছি, আমরা গরিব, তাই। রমেশ অত্যন্ত সংকুচিত হইয়া বলিলেন, এবারটা দোষ করে ফেলেছি, এখন আমাকে না তাড়ালে আর যাচ্ছি না। মুক্ত দুটি চোখ পাকাইয়া বলিল, মানুষ বাড়ি এলে তারাই বুঝি? কি বুদ্ধি! তুমি মুখ আধার করে থাকলে চলে যেতে হবে বই কি। মুক্ত হাসিয়া ফেলিল, বলিল, মুখ আধার বুঝি চিরদিন থাকবে? নেন, এখন কি বলছেন আমাকে? হাসতে? আচ্ছা, হাসছি। সে খিলখিল করিয়া হাসিতে লাগিল। ঘনিষ্ঠতা আবার অবাধ হইয়া উঠিল। বিকালে সবে ঘুম থেকে উঠিতেই রমেশ দেখিতে পাইলেন তাহার চেতনার অপেক্ষায় মুক্ত যেন দ্বারগোড়ায় ওঁত পাতিয়া বসিয়া আছে। সে হাসিতে হাসিতে অত্যন্ত আগ্রহভরে খাটের উপর ঝুঁকিয়া পড়িয়া তাহার কুসুম পেলব হস্তখানি রমেশের দিকে আগাইয়া ধরিয়া বলিল, জাম খাবেন? দেখুন কেমন পাকা, মিষ্টি, মাইরি, খুব মিষ্টি জাম। হাতের জাম কটি সে রমেশকে দিতে উপক্রম করিলে রমেশের অসংযত মুখ দিয়া হঠাৎ বাহির হইয়া গেল, এ আবার কার বাগান থেকে এনেছ? মুক্তর মুখখানি বিবর্ণ হইয়া উঠিল। সে হাঁপাইতে হাঁপাইতে বলিল, পরের বাগানে চুরি করতেই আমি জন্মেছি না? কটা জাম গাছ চান আপনি? আসুন আমাদের বাগানে, দেখে যান। এই বলিয়া সে হাতের জাম কয়টি জানালা দিয়া বাহিরে ছুঁড়িয়া ফেলিয়া দিল। এই মেয়েটির সঙ্গে ঝগড়াঝাটি হওয়া এত সহজ যে রমেশের নির্বাক থাকা ভিন্ন আর গত্যন্তর নাই। রমেশ কহিলেন, খেতে দিয়ে মুখের জিনিস ফেলে দিলে?
মুক্ত লজ্জা পাইয়া মুখ টিপিয়া হাসিল, কিন্তু তৎক্ষণাৎ গৃহ ত্যাগ করিয়া সে চলিয়া গেল। পরক্ষণেই একটি চুপড়ি আনিয়া রমেশের সম্মুখে হাজির করিয়া সে বলিল, খান, এ সবই আপনার, মুখের জিনিস ফেলতে পারবেন না কিন্তু। রমেশ সেই যাত্রায় কিছুদিন শৈলেনদের বাড়িতেই থাকিল, কিন্তু অন্যের সদ্ব্যবহার দুই পরিবারে যেন পালা করিয়া চলিতে লাগিল। শৈলেন একজন সমজদার মনস্তত্ত্ববিদ। একটি অনাথার গৃহে তাহার দুঃখের অন্যের অংশীদার হইতে রমেশের এমন ব্যাকুল বাসনা কেন? শৈলেন চিন্তা করিতে লাগিল। প্রথম দিন অবেলায় গ্রামে পা দিয়া অতিথির মতো একখানি ভগ্ন কুটিরের অন্ন গ্রহণ করায় কি এতটা আত্মীয়তা হওয়া সম্ভব? যাহা হোক, শৈলেনের এই সম্বন্ধে অধিক ভাবিতে হইল না। সে ক্রমে দেখিতে পাইল যে মুক্তোর প্রশংসায় রমেশ যেন দিন দিন পঞ্চমুখ হইয়া উঠিতেছে। একদিন নিতান্ত অসহ্য বোধ হইলে সে বলিয়া বসিল, আমি ভেবে পাইনে যে কেন তুই মুক্তোর এত প্রশংসা করিস। গ্রামের লোক তো তাকে গেছো মেয়ে বলে। রমেশ বলিলেন, সে তো তোদের গ্রামে পা দিতেই মেয়েটি আমার চোখের সামনে প্রতিপন্ন করে দিয়েছিল, কিন্তু ওই একটা দিক দেখলে মুক্তোর সব দিক দেখা হয় না। বালককালের সঙ্গে সঙ্গে যেটা চলে যাবে সেটা খুব একটা আসল জিনিস নয়। শৈলেন কহিল, তা ঠিক, কিন্তু ওই বালককালের স্বভাবটা পরিণত বয়সে ভিন্ন রূপ ধরে দেখা দিতে পারে। ঠিক উল্টো নয়, ওই রকম দোষের একটা কিছু। রমেশ বলিলেন, অনেকের তা দেখা যায়, কিন্তু তাদের এতগুলো গুণ থাকে না। যারা সরল তারা গর্হিত পথে পা মারায় না, মারালেও সে বেশি সময় না। শৈলেন হাসিল। রমেশ বলিলেন, হাসার কথা নয়, দস্যি মেয়েটিকে না বুঝে দেখে গ্রাম শুদ্ধ লোক তার উপর যে অত্যাচার করতে বসেছিস, অজ্ঞ লোকের পক্ষে তা সম্ভব, কিন্তু আশ্চর্য যে তোরাও সেই দলে ভিড়ে গেছিস। শৈলেন এবারও হাসিল, বলিল, যাক, এতদিন পরে মুক্তোর একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু জুটে গেছে, এইবার যদি তার গালিটা ঘুচে যায়। রমেশ বিরক্ত হইলেন, কথা বলিলেন না, চুপ করিয়া রহিলেন। সম্পর্কে শৈলেনের সঙ্গে মুক্তদের কিছু বাধিত, সুতরাং মুক্তকে জানিবার অবকাশ তাহারও কম ছিল না। মুক্তর সম্বন্ধে রমেশের এইরূপ উদারতা দেখিয়া শৈলেন অন্তরে অন্তরে পুলকিত হইতেছিল। ইহার পর দুই বন্ধুতে মিলিয়া যখন তখন পরামর্শ চলিত। শৈলেনও রমেশের সঙ্গে যাইয়া নিস্তারিণীর কাছে আনাগোনা করিতে লাগিল। একদিন শৈলেন গল্পচ্ছলে রমেশকে শুনাইয়া দিল যে মুক্তোর এক সঙ্গিনী নাকি তাহাকে বলিয়াছে, তোর যে বর এসেছে। কে বর? রমেশবাবু। দূর, তার সঙ্গে যে পথে দেখা। পথের লোক বুঝি বর হয় না? মুক্ত অবিশ্বাসের বাক্যে বলিল, বর বুঝি এমনি করে আসে? গল্প শেষ করিয়া শৈলেন বলিল, বরের কিন্তু বরের মতোই যেতে হবে, নইলে সে মনে দুঃখ পাবে। তাহার পর একদিন গোধূলিতে মুক্ত রমেশকে 7টি পাক দিয়া শুভদৃষ্টি করিল। দস্যি মেয়ের বরাতের জোর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল। শুভদৃষ্টির মাহাত্ম্য কিছু আছে কিনা জানি না, মুক্ত কিন্তু সম্পূর্ণ বদলাইয়া গেল। সে বিছানায় পাশ ফিরিয়া শুইয়া পড়িয়া থাকে, কোনো কথাটি বলে না। একদিন অনেক সাধ্য সাধনার পর বালিশের উপর মুখ গুঁজিয়া সে বলে, সেই জামরুল পাড়া, মাছ ধরা, কত কি। মা গো! রমেশ তাহাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করিয়া সান্ত্বনা দিয়া বলেন, লজ্জা কেন, তুমি জয়ী হয়েছ।
যেদিন রমেশ তাহার এই জীবনসঙ্গিনীকে সঙ্গে লইয়া গৃহে রওনা হইলেন, সেদিন তাহার শাশুড়ি কাঁদিয়া কাটিয়া লুটিপুটি খাইলেন। বালক মনু ফোঁপাইতে লাগিল। মুক্তোর চক্ষু দুইটি হইতে শ্রাবণের অজস্র ধারা বহিয়া গণ্ড ভাসাইয়া দিতে লাগিল। ঘাটে আসিলে রমেশ মাকে সংবাদ পাঠাইলেন, লিখিলেন, মা, আপনার দাসী এনেছি। বাবাকে বলবেন, টাকা কড়ি পাইনি, পেয়েছি মুক্ত। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক অরবিন্দ দত্ত রচিত একটি ছোট গল্প, দস্যি মেয়ে। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।